স্ত্রীর অনুরোধে অনেকদিন কোথাও যাওয়া হয় না ঘুরতে, এর জন্যই বলে যে চলো আজকে কোথাও ঘুরে আসি। তো সেই জন্য পাশেই একটু ফরেস্ট আছে, লাটাগুড়ি ফরেস্টের দিকে এগিয়ে যাই এবং ফরেস্ট থেকে ফেরার সময় বিকেল 3:30-র সময় আমি যাই আর কি। 6:30-র সময় শিঙ্গিমারি আর ময়নাগুড়ি কলেজটার কাছাকাছি হাইওয়ের উপরেই একটি নীল রঙের অল্টো গাড়ি আমাদের ওভারটেক করে। তখন আমার গাড়ি মোটামুটি 40 থেকে 50 স্পিডে ছিল, আর ওভারটেক করে প্রায় 100 ফুটের মতো দূরে চলন্ত অবস্থাতেই গাড়ির লেফট সাইডের যে উইন্ডো রয়েছে পিছন দিকে একটা কোকড়ানো চুল দেখলাম, আর মাথাটা বের করা, আর হাতে একটা রিভলভার নিয়ে আমার উপর তাক করে গুলিটা চালিয়ে দেয়। এবং আমরাও বেশ একটু ভয়ই পেয়ে যাই মুহূর্তটা। তো তার গুলি চালানোর পরেও প্রায় 5 থেকে 7 সেকেন্ড ও যে গুলিটা চালিয়েছে, তারপরে সে আমাদের ওয়াচ করতে থাকে যে গুলিটা আমাদের লেগেছে কিনা আদৌ। ওদের অল্টো গাড়িটা সেই মুহূর্তে সজোরে বেরিয়ে যায় আর কি, চম্পট দিয়ে পালিয়ে যায়। এবং আমি ট্রেস করার চেষ্টা করি, কিন্তু গাড়ির পেছনের যে ব্যাক লাইটের যে নাম্বার প্লেটের যে লাইট থাকে সেই লাইটটা অফ করা ছিল, আর আমার মাথাতে অতটাও আসছিল না যে আমি নাম্বারটা নিই, কেননা বেশ আতঙ্কিতই লাগছিল সেই মুহূর্তটা। আর সবটাই আমি থানায় অভিযোগ করেছি। কারোর সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি এখনো পর্যন্ত। আমি প্রথমেই ঘটনাটা যেদিন ঘটে রবিবার দিন ঘটনাটা ঘটার পর বাড়িতে আসি। বাড়িতে এসে আমার স্ত্রী আর আমি দুজনে আলোচনা করি এবং ও রীতিমতো ভয় পায় এবং ওই আমাকে বলে যে থানায় গিয়ে আমাদের ইমিডিয়েট জানাতে হবে। তারপর আমি যথারীতি স্ত্রীকে নিয়ে আমি আর স্ত্রী দুজনেই স্বাক্ষর করে একটা রিটেন কমপ্লেন লজ করি এবং এফআইআর করে জিডি নাম্বারও পেয়েছি। ঘটনাটি রবিবার দিন ঘটে, তার দুদিন আগের থেকেও একটা জিনিস খেয়াল করছি। শনিবার দিন যে ঘটনাটা ঘটেছিল, বাড়ির সামনেই একটি অচেনা ব্যক্তি বেশ ফলো করছিল কয়েক মুহূর্তে, এটা বুঝতে পারছিলাম। তারপর আমি আমার ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আমি বারান্দার একটা সাইডে গিয়ে ওই ছেলেটাকে দেখার চেষ্টা করি যে সত্যি কি ফলো করছে কিনা। হ্যাঁ, ও ফলো করছিল এবং আমার যে বাড়ির যে গেটটা, সেই বড় গেটটার পাশেই দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে ওয়াচ করছে এবং ফোনে কিছু একটা কথা শেয়ার করছে। সেই মুহূর্তেই আমি ওই বারান্দার লাইটটা জ্বালিয়ে আবার গেটটা খুলে যখন ছেলেটার কাছে এগিয়ে যেতে চাই, ছেলেটা ততক্ষণে পালিয়ে যায়। তো আর খুঁজে পাইনি সেটিকে। তো আমি বুঝতে পারছি যে আমার প্রতিটা অ্যাক্টিভিটিতে নজর রাখা হয়েছে। কোথায় যাই, কোন সময় যাই, কোথায় বেরোচ্ছি, কি করছি কি করছি না, সব কিছুতেই তারা নজর রাখছে। এবং আমি যে 3:30-র সময় পরের দিন লাটাগুড়ি ফরেস্টে যাচ্ছি, এটা আমার স্ত্রী আর আমি বাদে কেউ জানতো না। অভিযোগ দায়ের করেছি। আমাকে আইসি স্যার বলেছেন যে প্রোটেকশন আমরা আপনার দিচ্ছি এবং প্রয়োজনে সিভিক পুলিশ আপনার বাড়িতে স্ট্যান্ড বাই থাকবেন। পুলিশের উপর আমার আস্থা আছে। আইসি স্যার যথেষ্ট ভালো মানুষ, ওনার সঙ্গে আমি বিভিন্ন কথাগুলো শেয়ার করেছি বিভিন্ন সময়ের। উনি যথেষ্ট হেল্পফুল, কোঅপারেট করেন এবং সেই বিশ্বাস নিয়ে আমি ওনার কাছে গিয়েছি। আপনার উপরে হঠাৎ গুলি চালাতে যাবে কি মনে হয়? তো আমার কিছুটাই আমি এখানে অনেকটা দূরেই আছি, কাজ করার সুবাদে এখানে এসেছি, চাকরির সুবাদে এখানে আছি। বাড়ি আমার 700 কিলোমিটার দূরে। তো কাজ করে যাচ্ছি, কন্টিনিউ কাজ করছি। এখন কারোর ক্ষতি করেছি কি না সেটা তো জানি না, কারোর কোনো ক্ষতিও চাইনি, কাজটুকু করেছি, নিষ্ঠার সাথে কাজ করেছি। কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে সে হয়তো তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। এটা আমি প্রশ্ন ফাঁসের ব্যাপারটা পুরোপুরি তদন্ত হচ্ছে এবং পর্ষদ সেটা যথেষ্ট দক্ষতার সাথে তদন্ত করছে। তার রিপোর্টও মোস্ট প্রবাবলি জমা করেছেন বা করবেন এবং তার আনুমানিক ফল কি হবে সেটা আমরা জানতে পারবো সময়ের অপেক্ষা। তদন্তটা নিয়ে কি আপনি সন্তুষ্ট যেভাবে পর্ষদ তদন্ত চালাচ্ছে? কারণ এখনো রেজাল্ট বেরোয়নি, অনেকটা সময় পেরিয়ে গেছে। তদন্ত যেভাবে হয়েছে তাতে আমার স্যাটিসফ্যাকশন বা আমার সন্তুষ্টি দিয়ে কিছু হবে না। যেটা মানুষ বিচার করবে, তদন্ত কি হয়েছে, সবটাই এভিডেন্স যা ছিল সবটাই আমি তুলে ধরেছি। প্রয়োজনে আমাকে 2বার তলব করা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে, বিভিন্ন কথাবার্তা আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে। আমি একটাই কথা বলেছি যে যারা দোষী, যদি আমি দোষী হই আমাকেও আপনারা শাস্তি দিন, আর যদি প্রকৃত দোষী কেউ দোষ করে থাকে, যদি বিফোর টাইমে প্রশ্নের প্যাকেট কেউ খুলে থাকে, সেটা যদি এভিডেন্স আমি দিয়ে থাকতে পারি, তার জন্য পর্ষদের যা সংবিধান আছে, পর্ষদের যা নিয়মকানুন আছে, যে বিফোর টাইম প্রশ্নের প্যাকেট কনফিডেন্সিয়াল পেপারস ওপেন করা মানে সেটা পানিশেবল অফেন্স। তো এটা আমারও জানা, পর্ষদেরও জানা, সবটাই জানা এবং এভিডেন্স সবটাই তুলে ধরা হয়েছে এবং যাদের তলব করা হয়েছে তারাও
বিভিন্ন রকম তাদের বক্তব্য রেখেছেন, লিখিতভাবেও জানিয়েছেন, সত্যি ঘটনাগুলো তারাও তুলে ধরেছেন। এবং যে সমস্ত টিচার্সদের তলব করা হয়েছে, বিশ্বজিৎ রায়, সম্রাট বিশ্বাস, আরও অনেকেই ছিলেন, তাদের সবাইকে তলব করা হয়েছে। তাদের কথোপকথন যখন তদন্ত হয়েছে, তদন্তের পরে যখন কথোপকথন হয়েছে, নিচে আমাদের সঙ্গে একসাথেই এসে বসে যখন কথাবার্তা বলছি, তখন একই কথা বলছে যে আমি সবই সত্যি কথা বলে দিয়েছি। সম্রাট বিশ্বাসের বক্তব্য এটাই ছিল, আমার সামনেও সে একই কথা এসে বলে যে আমি সব সত্যি কথাই বলে দিয়েছি। আমাকে 10:25-এর সময় হরিদয়াল রায় প্রশ্নের প্যাকেট খুলতে বলেছিলেন এবং সেটা আমি লিখিত আকারেও দিয়ে দিয়েছি কল্যাণবাবুর কাছে। এবং সেটা উনি আমার কাছে বিশ্বজিৎ রায় এবং বিশ্বজিৎ রায়ের স্ত্রী ছিলেন সেখানে, তাদের কাছে এসে তদন্তের পরে এসেই আমাদের কাছে এই কনফেসটা উনি করেন। এবং সম্রাট বিশ্বাস পুরো ব্যাপারটাই বলেন যে আমাকে প্রেশার করে আমার ব্যাপারটাকে মানে ঘোরানোর চেষ্টা হয়েছিল, কিন্তু কল্যাণবাবুর যা ধমকি খেয়েছি তাতে আমি আমার সত্যি কথা বলতে বাধ্য হয়েছি। আমি লিখিতও জমা দিয়ে দিয়েছি যে আমাকে 10:25-এর সময় ইতিহাসের প্রশ্ন খুলতে দেওয়া হয়েছিল, সলভ করতে দেওয়া হয়েছিল প্রশ্ন দিয়ে, যদিও আমি সলভ করিনি। এই কথা আমাদের বলেছে সম্রাট বিশ্বাস যে যদিও আমি সলভ করিনি। এখন সলভ করেছি কি করেনি সেটা তো বক্তব্য আমার নয়। প্রশ্ন আপনি পেয়েছেন বিফোর টাইম, মানে 10:25, যেখানে 11:15 সময় খোলার কথা, 10:25-এ আপনাকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি রিটার্ন কল্যাণবাবুর কাছে জমা দিয়ে দিয়েছে। এ দ্বারা প্রমাণ হয়েই যায় যে উনি অনেক আগেই প্রশ্নের প্যাকেট খুলেছেন। সেই অভিযোগ আমি বারে বারে জানিয়েছি, আমার ডিআই সেকেন্ডারিকে জানিয়েছি, পর্ষদকে জানিয়েছি, রিজিওনাল অফিসকে জানিয়েছি, যেখানে যেখানে প্রোটোকল মেনটেন করে জানানোর কথা আমি সবটাই জানিয়েছি। আপনাদের কয়েকজনকে ডাকলো, কিন্তু ঘটনায় অভিযুক্ত আরো কয়েকজন আছে, তার মধ্যে দিদিমণি আছে, তো তাদেরকে কেন ডাকা হলো না, কি মনে হয়? এটা আমাকে যখন কল্যাণবাবু জিজ্ঞেস করলেন যে আমি জানি না এই ব্যাপারগুলো আমি আপনাদের কাছে বলছি কতটুকু ফ্রুটফুল হবে জানি না, তবে আমার মনে হচ্ছে পাবলিককে সবকিছু জানা দরকার আছে। তাতে জানি আমার চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। আমাকে এই হুমকিও দেওয়া হচ্ছে বা এই ধরনের কথা বলা হচ্ছে যে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে। তো আমি বললাম সাসপেন্ড যদি আমার প্রাপ্তি হয় তাই হবে, অসুবিধার কিছু নেই, কিন্তু পাবলিক সবকিছু জানুক, সত্যি ঘটনাটা সবকিছু জানুক। এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্ক্যাম বলে মনে করি আমি, যে ঘটনাটা হয়েছে। 12 লক্ষ পরীক্ষার্থীর আগামীকাল রেজাল্ট দেওয়া হবে এবং এত বড় একটা ঘটনা যেখানে ঘটে গেছে, সেই ঘটনাটার কোনো সুরাহা হলো না যে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস ধরে কোনো প্রপার তদন্ত কতটুকু হয়েছে সেটা নিয়েও আমার যথেষ্ট ডাউট আছে। কল্যাণবাবুকে আমি ফোন করে জানতে চেয়েছি স্যার কি অবস্থায় আছে। তখন স্যার আমাকে বললেন যে আমি 28 তারিখে যেদিন আপনারা মিডিয়াতে দেখালেন যে রিপোর্ট জমা করেছেন, সেদিনও আমি কল্যাণবাবুর সঙ্গে কথা বলেছি। কল্যাণবাবু একদম ডিনাই করে গেলেন যে আমি এখনো পর্যন্ত রিপোর্ট জমা করিনি। বেশ, আমি তাই মেনে নিলাম। তখন আমি বললাম যে মিডিয়া দেখাচ্ছে রিপোর্ট জমা করেছেন আপনি, ক্লিন চিট পেয়ে গেছে হেডমাস্টার মশাই। বলে আমি বলছি তো রাজ্যটা কি মিডিয়া চালাচ্ছে? পুরো আমার কাছে ওনার কথোপকথন রেকর্ডিং করা রয়েছে, সবটাই আমি আপনাদের শোনাতে পারবো, কিন্তু আমি জানি এর প্রেশার আমার উপর পড়বে, আসবে, তবু আমি মাথা পেতে নিয়ে নেবো, সেটাও সময়। কিন্তু পাবলিক জানুক, পাবলিক সত্যি কথাটা জানুক। আপনাকে প্রেশারটা কোথা থেকে হচ্ছে? পর্ষদ যে সাসপেন্ড করে দেব এই কথাটা সাসপেন্ড করে দেবে সেটা বিভিন্ন মহল থেকেই আমাকে গতকালও বলা হয়েছে প্রেস মিডিয়া করতে না, কোনো রকম মিডিয়া করা যাবে না, হ্যাঁ মিডিয়া করো না, এতে কিন্তু তোমার সাসপেনশন হয়ে যাবে সেদিনই। আমি বললাম ঠিক আছে হোক, তাই প্রাপ্তি আমার, কিন্তু পাবলিক সত্যি কথাটা জানুক, মানুষ সত্যি কথা। যে আমি এটা কল্যাণবাবুকে বলেছিলাম 22 তারিখে যখন শিলিগুড়িতে তলব করা হলো আমাদের তলবে, আমি একটাই কথা বলেছিলাম, আপনাদের যে তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা আমি অন্তত সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট নেই সেটা আমাকে তখন পাশেই যিনি ছিলেন ওসি এডুকেশন পারমিতা রায় আমাকে বলছে তাহলে আপনি এসআই, আপনাকে পুরো ব্যাপারটা আমরা তদন্ত ভারটা আপনার হাতে তুলে দিই। তখন আমি বলি আমি অভিযোগটা করেছি, সেখানে আমি তদন্ত করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ইনভেস্টিগেশন অথরিটি নই। আপনারা ইনভেস্টিগেশন করছেন, প্রপারলি করুন। কেননা এখানে তনুশ্রী দে যে জিওগ্রাফির কোশ্চেন সলভ করেছে, সেই জিওগ্রাফি কোশ্চেনের সমস্ত সলভ করার আগের যে মুহূর্তটা হরিদয়াল রায়ের সাথে কথা হয়েছে এবং সেটা রেকর্ড বন্দী হয়ে রয়েছে তনুশ্রী দত্তের ফোনে, তনুশ্রীদের ফোনে, জিওগ্রাফির ম্যাডাম, সেই ম্যাডামের যিনি শ্বশুর মশাই, তিনিও বাইট দিয়েছেন এবং বলেছেন যে আমার বৌমাকে দিয়ে পুরো ব্যাপারটা সলভ করানো হয়েছে, বৌমাকে ফাঁসি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই মহিলাকে কেন তদন্ত করা হলো না? এবং আমি কল্যাণবাবুকে বলেছিলাম এই মহিলাকে কেন আপনারা তদন্ত করলেন না, প্রপার ইনভেস্টিগেশন হয়নি এটা। তখন উনি বললেন যে পুরো ব্যাপারটাতে মানে টপ টু বটম পুরো ব্যাপারটাতে তনুশ্রীদেরকে কোনো জায়গায় কমেন্ট করতে দেখেছেন আপনি? আমি বললাম কমেন্টের প্রয়োজন নেই স্যার। ওখানে বিশ্বজিৎ রায়, সম্রাট বিশ্বাস ডিএম এর কাছে গিয়ে অভিযোগ করে এসছে, 5 জন টিচাররা গিয়েছিল, তারা কোথায়?
তারা কোথায়? এবং তনুশ্রী কে 1 মাস ধরে খুঁজে পাওয়া যায়নি, তিনি কোথায় ছিলেন? ঘটনার পরের দিন থেকে তনুশ্রীকে 1 মাস ধরে খুঁজে পাওয়া যায়নি, গা ঢাকা দিয়ে ঘুরে বেরিয়েছে। আপনারা ট্রেস করতে পেরেছেন তাকে? পারেননি। তাহলে তাকে কেন ডাকা হলো না? প্রপার ইনভেস্টিগেশন হয়নি। আপনারা স্যার আমাকে বললেন যে আমি প্রপার ইনভেস্টিগেশন করেছি, আমার তদন্ত এখানেই শেষ, আমি রিপোর্ট আগামী 28 তারিখের মধ্যে জমা করে দেবো। 3 দিন আগে আমি যখন ফোন করেছিলাম, স্যার আমার ফোনটা আপনি দিন, 2.5 মাস ধরে আমার ফোনটাকে আপনি সিজ করে রেখে দিয়েছেন। কি উদ্দেশ্য এই ফোনটাকে সিজ করার? আমার এভিডেন্সগুলো, সমস্ত এভিডেন্স আপনাকে দিয়েছি। আমার ফোনটাকে, আমার সিম কার্ডটাকে, অফিসিয়াল কাজ আমার সমস্ত কিছু হয় এখানে, ব্যাংকিং ট্রানজাকশন, স্যালারি শিট সব কিছু আমার ওটিপি জেনারেট হয় ওই ফোনে, ট্রেজারি বিল সব কিছু। তো ওই ফোনটাকে আমার কেন আপনারা আটকে রেখেছেন? কাইন্ডলি সিম কার্ডটা আমাকে দিন। সেটাও পর্যন্ত দেওয়া হলো না। এখনো পর্যন্ত আমি এই নিয়ে 5 বার প্রহ্লাদবাবুকে ফোন করেছি, আপনি কাইন্ডলি আমার ফোনটা দিন, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। এখনো পর্যন্ত উনি একই কথা বলছেন, আমার যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফোনটা তোমাকে দিতে পারছি না, আমি জানাবো। তো স্যার যখন জানাবেন তখন পাবো, আমি আর কি করবো, আমার আর কিছু করার নেই। আপনি সন্তুষ্ট নন তদন্তে? আমি তো কল্যাণবাবুকে মুখের উপর বলে এসেছি যে আপনি আপনার চেয়ার বাঁচানোর কথা ভাবছেন, আপনি আপনার চেয়ারের কথা ভাবছেন, আমি বিশ্বনাথ ভৌমিক আমার চেয়ারের কথা একবারও ভাবছি না। আমি ওই ছোট ছোট বাচ্চা যারা কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, আমি সেই 12 লক্ষ পরীক্ষার্থীর কথা ভাবছি। স্যার প্রপার জাস্টিস হোক, প্রপার ইনভেস্টিগেশন হোক, মানুষের কাছে সত্য ঘটনাটা তুলে আসুক। এবং ফর দ্য সেক অফ এডুকেশন আমি এই কথাটা বলেছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই রেজাল্টের দিকে তাকিয়ে আছে। এর কোনো রকম যদি শাস্তি না হয়, সে যেই হোক, দোষী যদি শাস্তি না পায়, তাহলে বার্তা কিন্তু খারাপ যাবে। এবং আগামী দিনে প্রত্যেকটা স্কুলে বিফোর টাইমে কোশ্চেনের প্যাকেট খোলা হবে, আমি আপনাকে এটা বলে দিলাম আজকে।